আমাদের প্রিয় আকাশ, এই আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণী এটা নিয়ে আলোচনা করব। তো এই আধুনিক পর্যায় সারণী কেন এসেছে আগে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আধুনিক পর্যায় সারণীকে যাব। তো গতকাল আমরা ক্লাসে পর্যায় সারণীটা কী এবং পর্যায় সারণীকে আবিষ্কার করেছিল, কেন করেছিল এবং ওখানে শ্রেণী, পর্যায়, উপশ্রেণী এগুলো আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি। এখন ওই মেন্ডেলিভের যে পর্যায় সারণী ওই সারণীর মধ্যে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়, যার ফলে আধুনিক পর্যায় সারণী আবার আমাদের সামনে উপস্থাপন হয়। তো এই মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলো কি কি ছিল? ফার্স্ট, 1 নম্বর ত্রুটি, যেমন এর আগে আমরা বিভিন্ন বিজ্ঞানীদের নাম জেনেছি এবং তারা বিভিন্ন মৌলগুলোকে বিভিন্ন রকমের শ্রেণীবদ্ধ করেছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাদের কিছু ত্রুটি লক্ষ্য করা যায়, যার ফলে পরবর্তী আবার বিজ্ঞানী সেটাকে নিয়ে গবেষণা করে। ঠিক এরকমই মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যেও কিছু ত্রুটি দেখতে পাওয়া যায়। প্রথম ত্রুটি, যে পর্যায়ক্রমে অসঙ্গতি। এখন এই পর্যায়ক্রমে অসঙ্গতি কি বলছে তোমাদের লেখানোর সাথে সাথে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। যে কোনো ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব বা একে আমরা কি বলি, ভর বলে থাকি, বা একে আমরা আরও কি বলি, ওজন বলি। এটা তোমাদের আগের ক্লাসে আমরা বারবার করে বলেছি। এখন এই পর্যায় সারণী মৌলগুলোকে শ্রেণীবদ্ধ করেছিল কিসের ওপর? পারমাণবিক গুরুত্বের ওপর, এবং তার সাথে ওর বিভিন্ন ধরনের ধর্মকেও নিয়ে বিশ্লেষণ করেছিল। এখন এখানে ত্রুটির মধ্যে দেখা যাচ্ছে যে পারমাণবিক গুরুত্ব বা ভর বা ওজন অপেক্ষা ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়বৃত্ততাকে অগ্রাধিকার দিয়েছিলেন। আচ্ছা, এখানে কি বলছে? যে পারমাণবিক গুরুত্বর ওপর না সাজিয়ে কোথাও মৌলগুলোর যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়বৃত্ত হয় বলেছিলাম, তোমাদের এটা গতকাল ক্লাসে আলোচনা করা হয়েছে। এই পর্যায়বৃত্ততার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা ত্রুটি। ওকে, তো ওটাই এখানে লেখা হয়েছে। তো এর ফলে কিছু সমস্যার সৃষ্টি হয়। সমস্যাটা কি? যে এই কারণে সারণীতে, এই পর্যায় সারণীতে 4 জোড়া মৌলের ক্ষেত্রে ব্যতিক্রম অবস্থান দেখা যায়। ব্যতিক্রম
অবস্থান দেখা যায় ফলে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌল অপেক্ষা বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে আগে স্থান দিয়েছে। ওকে, যাদের পারমাণবিক ভর কম তারা আগে বসে আছে এবং যারা পারমাণবিক ভর কম তারা পরে বসে আছে এবং যাদের বেশি তারা আগে বসে আছে। এখানে কতগুলো মৌলের কথা বলেছে? 4 জোড়া, অর্থাৎ 8টি মৌলের মধ্যে এমন সমস্যা লক্ষ্য করা গেছে। যেমন এক্সাম্পল হিসাবে যে পটাশিয়াম এর আণবিক ভর 39.1, এর আগে আর্গন যার পারমাণবিক গুরুত্ব বা ভর 39.95 স্থান পেয়েছে। এটা হচ্ছে একটা 1 নম্বর জোড়া হয়ে গেল। তাহলে আগে বসবার কথা ছিল পটাশিয়াম, কিন্তু পটাশিয়াম এর আগে কে বসে গেছে? আর্গন বসে গেছে। এরকম 4 জোড়া মৌলের ক্ষেত্রে এমনটা হয়েছে। এটা হচ্ছে 1 জোড়া হলো। নেক্সট পরবর্তী হচ্ছে নিকেলের পারমাণবিক ভর কত? 58.69। এর আগে কে বসে আছে? কোবাল্ট বসে আছে। কোবাল্ট যার পারমাণবিক ভর রয়েছে 58.94, ইনি স্থান পেয়েছে। নেক্সট পরে রয়েছে আয়োডিন। যে আয়োডিনের পারমাণবিক ভর কত? 126.91। এই আয়োডিনের আগে টেরুলিয়াম বসে আছে। টেরুলিয়ামের পারমাণবিক ভর 127.61, ইনি স্থান পেয়েছে। নেক্সট পরে রয়েছে প্রোটাক্টিনিয়াম। নিয়ামের পারমাণবিক ভর কত? 231। এর আগে কে বসে আছে? থোরিয়াম বসে আছে। থোরিয়ামের পারমাণবিক ভর 232.04 স্থান পেয়েছে। তাহলে এটি হচ্ছে একটা ত্রুটি লক্ষ্য করা যায়। নেক্সট পরবর্তী ত্রুটি, দ্বিতীয় নম্বর, যে হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান। হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান। আচ্ছা, এটা শুধু পয়েন্টটাই লিখে রাখো বা জেনে রাখো। এটা এখন বিস্তারিত বলছি না, কারণ এটা বলার জন্য আরও বিশেষ কিছু আলোচনার বিষয় রয়েছে, যেটা আমি পরে আলোচনা করব। ওকে, তো এই হাইড্রোজেনের বিতর্কমূলক তথ্য নিয়েও আলোচনা করব, আর এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু। ওকে, নেক্সট পরবর্তী 3 নম্বর পয়েন্ট, যেটা আইসোটোপের স্থান।
টোপের স্থান। আচ্ছা, এখানে কি বলছে আইসোটোপ কি, আশা করছি সেটা আর বলার কিছু নেই, ক্লাস 9-এই জেনে এসেছো। এখানে আইসোটোপগুলির আমরা বিভিন্ন ধরনের মৌলের আইসোটোপ জেনেছি। প্রত্যেকটা মৌলের আইসোটোপের পারমাণবিক ভর আলাদা হয়ে থাকে, কিন্তু আমাদের এই পর্যায় সারণীতে তাদের পারমাণবিক ভর আলাদা বা ভিন্ন যাকে বলে থাকি, ভিন্ন হওয়া সত্ত্বেও এখানে একসঙ্গে রাখা হয়েছে। এটা হচ্ছে একটা ত্রুটি। তাহলে এখানে লিখে নেব যে আইসোটোপগুলির পারমাণবিক গুরুত্ব ভিন্ন হওয়া সত্ত্বেও একই স্থানে মৌলের অবস্থান এখানে কি বলছে যে পারমাণবিক গুরুত্ব ভিন্ন অর্থাৎ আলাদা হওয়া সত্ত্বেও একই স্থানে মৌলের অবস্থান রয়েছে। আবার কোথাও কোথাও দেখা গিয়েছে তাদের পারমাণবিক গুরুত্ব একই, কিন্তু তাদের আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। তাহলে এটাও একটু লিখে নেওয়ার চেষ্টা করব। এবং কোথাও কোথাও পারমাণবিক গুরুত্ব অভিন্ন হওয়া সত্ত্বেও আলাদা আলাদা বা ভিন্ন স্থানে মৌলগুলি অবস্থিত। ওকে, এটা হচ্ছে আমাদের আইসোটোপের স্থান নিয়ে এটা একটা সমস্যা হয়ে গেল, মানে ত্রুটি। নেক্সট পরবর্তী 4 নম্বরে আমরা এই পর্যায় সারণীর মধ্যে কয়টা শ্রেণী জেনেছিলাম? 8টা শ্রেণী জেনেছিলাম। এই 8 নম্বর শ্রেণীতে মৌলগুলোর অবস্থান সম্পর্কে সমস্যা রয়েছে। এই 8 নম্বর শ্রেণীতে মৌলগুলির অবস্থান। আচ্ছা, অবস্থান কি বলছে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে সারণীতে 8 নম্বর শ্রেণীর 4 থেকে 7 নম্বর পর্যায়ে একসাথে 3টি মৌল অবস্থান করেছে। ওকে, যেমন এক্সাম্পল হিসাবে লেখা যেতে পারে যে 4 নম্বর পর্যায়ে একসাথে Fe, আচ্ছা এটাকে নেক্সট পেজে, আচ্ছা এখানেই করার চেষ্টা করি। Fe এবং CO এবং Ni একটু ক্যারা করে লিখে দিয়েছি, Ni একসাথে অবস্থিত। ওকে, যেমন তোমাদের চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই যে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের 8 নম্বর শ্রেণী। এর মধ্যে দেখতে পাচ্ছ একসাথে 3টি মৌল অবস্থান করেছে।
ওকে, তো এইসব ত্রুটি থাকার জন্য পরবর্তীতে আবার একজন বিজ্ঞানী বলতে ওই মেন্ডেলই তো এর ত্রুটিগুলো লক্ষ্য করে এই ত্রুটিগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করে। তো তার আগে আরেকজন বিজ্ঞানীর একটু গল্প বলে দিই, যিনি বিজ্ঞানী হচ্ছে মোজলে। তাহলে হেডিং দেওয়া যাক মোজলে। মোজলে মোজলে বিজ্ঞানী 1913 থেকে 1914 সালে একটি পরীক্ষা করেন। পরীক্ষাটা কি, যে এত খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোজলে পরমাণুর নিউক্লিয়াস এই পরমাণুর নিউক্লিয়াস কি, আশা করছি তোমাদের নতুন করে আর বলার কিছু নেই। তোমাদের যে আগের যে চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম সেখানে খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে আমাদের। পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত এক্স রশ্মি নির্গত হয়। এই এক্স রশ্মিকে আমরা রঞ্জন রশ্মিও বলে থাকি। রঞ্জন রশ্মি, এই এক্স রশ্মি নির্গত হয়। তো এই এক্স রশ্মি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। কে করেন? এই মোজলে বিজ্ঞানী। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। ওখানে দেখেন, তো এখানে লিখি, লক্ষ্য করেন উনি লক্ষ্য করেন যে পরমাণুর গুরুত্বর থেকে, পরমাণুর যে গুরুত্ব, ভর বা ওজন আমরা যাই বলি না কেন, এদের থেকে পারমাণবিক কম্পাঙ্ক এটা বেশি গুরুত্বপূর্ণ কথা। যেমন আমাদের কাছে রেশন কার্ডের থেকে আধার কার্ড, প্যান কার্ড এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক সেটাই এই মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব বা ভর বা ওজন এর থেকে পারমাণবিক বা পরমাণু কম্পাঙ্ক এটা গুরুত্বপূর্ণ বেশি। এই কথাটাই এই মোজলে বলেছিল। ওকে, তো এখানে ওটা লিখে নেব যে কোনো মৌলের রাসায়নিক ধর্ম ও বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করার জন্য মৌলের পারমাণবিক গুরুত্ব বা একে আমরা ভর বলি বা একে আমরা ওজনও বলে থাকি, ওজন অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক কি? এটা হচ্ছে প্রোটন সংখ্যা। যে প্রোটন সংখ্যা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, প্রোটন সংখ্যা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি কার্যকরী। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কই মৌলের মূলগত
মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। তাই পরমাণুর বা পারমাণবিক ভর, তাই পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু কমাঙ্ক অনুসারে সাজানো হয় এবং এই যে পরমাণু কমাঙ্ক, এই পরমাণু কমাঙ্কের উপর নির্ভর করে আমাদের যে মেন্ডেল, যিনি পর্যায় সূত্র আবিষ্কার করেছিল, উনি কিছু সংশোধন করেন। তার তো নিজের পরিবর্তন করতে হবে, তার সঙ্গে এটাকেও গুরুত্ব রাখেন। তাহলে এখানে লিখব এবং তদনুযায়ী মেন্ডেলিভের পর্যায় সূত্রে সংশোধন হয়। তো এই পর্যায় সূত্র সংশোধিত হওয়ার পর এখানে তাহলে হেডিং দিই যে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ মানে পরিবর্তন করার পর কি হয়েছে সংশোধিত রূপ, বা একে আমরা বলি আধুনিক পর্যায় সূত্র। ওকে, তো আধুনিক পর্যায় সূত্র হয়েছে। এরপরে এখন অনেক দেরিতে আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র এসেছিল। এখন আমরা করব আধুনিক পর্যায় সূত্র, দীর্ঘ পর্যায় সূত্র নয় কিন্তু। তাহলে এখানে কি বলেছে? আচ্ছা, নেক্সট তাহলে এখানে লিখব যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার বা সংখ্যা বা কমাঙ্ক, ওকে, সংখ্যা বা কমাঙ্ক লিখতে পারো, কমাঙ্ক বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্রে পারমাণবিক সংখ্যা বা কমাঙ্ক বাড়লে তাদের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তন হয়। তো আমাদের শুধু পর্যায় সূত্রে কি ছিল? যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব, এখানে শুধু গুরুত্ব ছিল, তার পরিবর্তে সংখ্যা বা কমাঙ্কটা চলে এসেছে। গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটা আমরা শুধু পর্যায় সূত্রে জেনেছি। আর আধুনিকে কি জানবো? শুধু ওই গুরুত্বের কাছে সংখ্যা বা ক্রমাঙ্কটা চলে আসছে। ওকে, এখন দেখো
যেহেতু আধুনিক পর্যায় সূত্র নতুন একটা সূত্র হয়েছে, তো নতুন যখন সূত্র হয়েছে নতুন একটা পর্যায় সারণীও হবে। তাহলে আমরা এখানে পয়েন্ট করব যে আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে কি বলছে যে মেন্ডেলিভের আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী আবিষ্কার হয়। তো এতে মোট 7টি পর্যায় ও 9টি শ্রেণী। আমরা সেখানে শুধু পর্যায় সারণীতে পড়েছিলাম 8টি শ্রেণী, আর আধুনিক পর্যায়ে পড়ব 9টি শ্রেণী, এখানে একটি বেড়েছে। এই শ্রেণীটা কেমন ছিল? আমাদের সেখানে ছিল 1 থেকে 8 পর্যন্ত, এখানেও 1 থেকে 8 পর্যন্ত রোমান শ্রেণীতে আছে, রোমান অক্ষর ও 8 নম্বর 9 নম্বর শ্রেণীকে শূন্য দ্বারা চিহ্নিত করব, ওকে। তো 9টা শ্রেণী তাহলে কীরকম হলো? 1 থেকে 8 পর্যন্ত হয়ে গেল। তো শেষের 9টা আমরা এভাবে না লিখে একে আমরা শূন্য দ্বারা চিহ্নিত করব। ওকে, ক্লিয়ার? আশা করছি কোনো সমস্যা নেই। এই যে এটি হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সূত্র। এই যে 7টি পর্যায় রয়েছে, 1 2 3 4 5 6 7, 7টি পর্যায়। আর এদিকে দেখো এই 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 4 5 6 7 8, ওকে। তারপরে এখানে হচ্ছে 9 নম্বর শ্রেণীর পরিবর্তে শূন্য দেওয়া রয়েছে, যাই হোক এখানে হচ্ছে এই পিডিএফের পেজগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে শূন্য হবে, ওকে। আর এখানে উপশ্রেণী, এই যে লক্ষ্য করো প্রত্যেকটা শ্রেণী 8 পর্যন্ত যে শ্রেণীগুলো রয়েছে প্রত্যেকটা শ্রেণী দুটো ভাগে ভাগ করা, এ বি, যেটা তোমাদের গতকাল আলোচনা করে দিয়েছি, ওকে। এখন এই যে ছকটা রয়েছে এই ছক সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এখানে আমাদের যে 7টি পর্যায় অবস্থান করেছে, 7টি পর্যায় নিয়ে একটু আলোচনা করব যে কোথায় কি মৌলগুলো অবস্থান করেছে, ওকে। তো এখানে তাহলে পরবর্তী হেডিং করব। এখানে তাহলে নেক্সট পরবর্তীতে পয়েন্ট করছি যে আধুনিক পর্যায় সারণীর পর্যায়ের বর্ণনা। তাহলে এখানে কয়টি পর্যায় রয়েছে কিছুক্ষণ আগেই তোমাদের লিখিয়ে দিয়েছি, 1 থেকে 7টি পর্যায় রয়েছে, ওকে। আচ্ছা, 1 নম্বর পর্যায়, 1 নম্বর প্রথম পর্যায়ে কি বলছে? হাইড্রোজেন ও হিলিয়াম দুটি মৌল অবস্থিত।
তোমাদের ছকে দেখিয়ে দিই। এই যে আমাদের প্রথম পর্যায় হাইড্রোজেন রয়েছে এবং এই যে একেবারে শেষে হিলিয়াম অবস্থান করেছে। ওকে, নেক্সট পরবর্তী, এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের কাজ, এটুকুই। নেক্সট দ্বিতীয় পর্যায়, 2 নম্বরে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কি বলছে, যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন, Ni, এই 8টি মৌল অবস্থিত। 8টি মৌল অবস্থিত। ওকে, নেক্সট পরবর্তী। আচ্ছা, এটা এখানে একটু লক্ষ্য করো। এই যে দেখতে পাচ্ছ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, প্রত্যেকটা মৌলের সংকেত রয়েছে, তার নিচে প্রত্যেকের নাম ও উল্লেখ করা হয়েছে। ওকে, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তীতে 3 নম্বরে যে তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ে কি বলছে, Na, Mg, Al, Si, P, S, Cl, Ar, এই 8টি মৌল অবস্থিত। ওকে, এটা এখানেও লক্ষ্য করো। এই যে 3 নম্বর পর্যায়ে শুধু কোন কোন মৌলগুলো রয়েছে শুধু ওটাই আমি এখানে লিখাচ্ছি, আর কিছুই নয়, যেটা তোমাদের ছকে দেওয়াই রয়েছে। ওকে, নেক্সট পরে 4 নম্বরে চতুর্থ পর্যায়। এখানে কে, আর অতগুলো লেখাচ্ছি না, কে থেকে কে আমরা বলবো পটাশিয়াম, কে থেকে কে আর মানে ক্রিপ্টন পর্যন্ত 18টি মৌল অবস্থিত। ওকে, এই ছকেই লক্ষ্য করবে। এই যে কে থেকে কত পর্যন্ত, ক্রিপ্টন পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা রয়েছে। নেক্সট পরবর্তীতে 5 নম্বর পঞ্চম পর্যায়ে কি বলছে, যে রুবিডিয়ামকে আমরা Rb দ্বারা চিহ্নিত করি। রুবিডিয়াম থেকে জেনন Xe পর্যন্ত 18টি মৌল অবস্থিত। ওকে, নেক্সট পরবর্তীতে 6 নম্বর ষষ্ঠ পর্যায়ে কি বলছে, যে সিজিয়াম Cs থেকে রেডন Rn পর্যন্ত মোট 32টি মৌল অবস্থিত। ওকে, তো এর মধ্যে সিই যেটা হচ্ছে সিরিয়াম থেকে Lu লুটেসিয়াম পর্যন্ত 14টি যে মৌলগুলো রয়েছে তাকে আমরা বলবো ল্যান্থানাইড। 14টি ল্যান্থানাইড সমূহ, ল্যান্থানাইডটাকে ব্যাক কেটে দিই, 14টি মৌল প্রকৃতিতে খুব কম পাওয়া যায়। প্রকৃতিতে খুব কম পাওয়া যায়।
ওকে, তাই এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলে। বিরল মৃত্তিকা মৌল বলে। ওকে, নেক্সট পরবর্তীতে 7 নম্বর পয়েন্ট, সপ্তম পর্যায়। সপ্তম পর্যায়ে কি বলছে, যে ফ্রান্সিয়ামকে FR দ্বারা চিহ্নিত করা হয়। ফ্রান্সিয়াম থেকে ওগানেশন ওগানেশন পর্যন্ত 32টি মৌল অবস্থিত। এর মধ্যে 14টি কৃত্রিম মৌল, নেপচুলিয়াম যাকে আমরা NP দ্বারা চিহ্নিত করি। নেপচুলিয়াম থেকে সিবোরজিয়াম SG পর্যন্ত মৌলগুলিকে অ্যাক্টিনাইডস বলে। ওকে, এই পর্যন্ত আমরা 7টি পর্যায় সম্পর্কে খুব ভালোভাবে জানলাম। তো এখানে তোমরা কি মনে রাখবে বলে দিই। এখানে তোমরা কোন পর্যায়ে কয়টি মৌল অবস্থান করেছে সেটা মনে রাখবে, যে 1 নম্বর পর্যায়ে 2টি মৌল, 2 নম্বর পর্যায়ে 8টি মৌল, 3 নম্বর পর্যায়ে 8টি মৌল, 4 নম্বর পর্যায়ে 18টি। ওকে, এরকমই তোমরা 7টি পর্যায়ে কোন কোন মৌল অবস্থান করেছে এটা মনে রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে কোন মৌলটা কোন পর্যায়ে অবস্থিত সেটা জানতে হবে। সেটা কিভাবে জানবে সেটা তোমাদের একটুক্ষণ পরেই বলে দিব। ওকে, কোন মৌলটা কোথায় অবস্থিত। আচ্ছা, নেক্সট পরবর্তীতে তাহলে এখানে যা কিছু লেখানো হলো, এই যে বিরল মৃত্তিকা মৌল এটা বা অ্যাক্টিনিয়াম, ল্যান্থানাইড, এগুলো একটু মনে রাখার চেষ্টা রাখবে, যে কোনখান থেকে কতটা এবং কতগুলো মৌল আছে। ব্যাস এটুকুই, কি আছে জানার দরকার নেই, বা কি আছে যদি করতে পারো খুবই ভালো। আচ্ছা, কি আছে এটা মনে রাখবে। এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এই দুটো সমূহের মধ্যে কি মৌল আছে এটা তোমরা মনে রাখবে। ওকে, তো এখানে যেসব কয়েকটা ফ্যাক্ট রয়েছে যেগুলো আমাদের জানা দরকার সেগুলো তোমাদের এখানে লিখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম পর্যায় থেকে প্রথম পর্যায় থেকে ষষ্ঠ পর্যায় পর্যন্ত প্রতিটি পর্যায়ের শেষে একটি করে নিষ্ক্রিয় মৌল আছে। দেখো, প্রথম থেকে ষষ্ঠ কিন্তু 7টা পর্যায়। 7 নম্বর পর্যায়ে কি আছে তাহলে? এখন 7 নম্বর পর্যায়ে একটা মৌল রয়েছে, ওকে, কিন্তু ওটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, ওটা নিষ্ক্রিয় মৌল কিনা।
তো এটা এখানে লিখে দিচ্ছি। কিন্তু সপ্তম পর্যায়ের নিষ্ক্রিয় মৌল নিয়ে পরীক্ষা চলছে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে, আচ্ছা ওটাই যেটা তোমাদের বলেছিলাম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট মৌল থেকে 8টি মৌলের পরে নবম মৌলে ধর্মের পুনরাবৃত্তি হয়। ওকে, ঠিক একই রকমের চতুর্থ ও পঞ্চম পর্যায়ে কোনো নির্দিষ্ট মৌল থেকে 18টি মৌলের পর 19 নম্বর মৌলে, ধর্মের পুনরাবৃত্তি হয়। ওকে, নেক্সট পরবর্তীতে ঠিক একই রকমের পরবর্তীতে দেখে নেব যে চতুর্থ তো হয়ে গেল আমাদের, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে কোনো নির্দিষ্ট মৌল থেকে 32টি মৌলের পরে 33 নম্বর মৌলে ধর্মের পুনরাবৃত্তি হয়। ওকে, এটা নিয়ে এখানে লিখে দিই, ধর্মের পুনরাবৃত্তি হয়, এটা কিন্তু ঠিকঠাক বলা যায় না, এটা নিয়ে এখন পরীক্ষা চলছে। ওকে, তো এই হচ্ছে আমাদের পর্যায় সম্পর্কে অনেক কিছু লিখে দেওয়া হলো, পর্যায় সম্পর্কে অনেক কিছু জানা হলো, এবং কেমন পরীক্ষাতে প্রশ্ন আসে সেটাও বললাম, এবং এর পরেও আমরা আলোচনা করব পরীক্ষাতে কী ধরনের কোশ্চেনগুলো আসে, সেগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে এই ছক থেকে কেমন কোশ্চেন আসবে। ওকে, ক্লিয়ার আমি করে দেব। এই যে ল্যান্থানাইড সমূহ, অ্যাক্টিনাইড সমূহ ছকগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং কোন পর্যায়ে কোন মৌলগুলি অবস্থান রয়েছে, এতগুলো মৌল মুখস্থ করার দরকার নেই। ওকে, কোন মৌলটা কোন পর্যায়ে রয়েছে সেটা খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবে। সেটা বলবো, এখন নয়, বলার এখনও সময় হয়নি, এখনও আমাদের দীর্ঘ পর্যায় সারণী বাকি আছে।
আমরা এটা আধুনিক পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা এই যে আধুনিক পর্যায় সারণী এটা নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা আগামীকাল আধুনিক দীর্ঘ পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকের এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করব। তো নেক্সট আগামীকাল আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী থেকে কন্টিনিউ ক্লাসটিকে শুরু করব। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।